আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না, ওকে। স্ক্রিন তো আসেনি। জি, এখন জি, এসেছে। তাই ইম্পসিবল স্টেট। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের যে আলোচনা আছে যে বইটার উপর সেটার নাম হচ্ছে দ্য ইম্পসিবল স্টেট। হয়তো আমরা অনেকেই হচ্ছে বইটা সম্পর্কে শুনেছি। আহ, বর্তমানে খুবই একজন আহ, গ্রহণযোগ্য এবং হচ্ছে বলা যায় কি জনপ্রিয় স্কলার ওয়েল হাল্লাকের হচ্ছে এই লেখা ইম্পসিবল স্টেট। এটা মূলত হচ্ছে মুসলিমদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে এবং হচ্ছে লিগ্যাল সিস্টেম আছে এই সব নিয়ে হচ্ছে আলোচনা। তো দ্য ইম্পসিবল স্টেট। তো নামটা শোনা হয়তো কিছুটা আহ মনে করা যায় কি অন্যরকম মনে হইতে পারে যে দ্য ইম্পসিবল স্টেট, অসম্ভব রাষ্ট্র বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন। তো আমরা যদি ওয়েল হাল্লাকের ফুল জিনিসটা বুঝি তাহলে হচ্ছে আমরা তার ধারণাটাকে বুঝতে যাবো। তো আমরা আসলে ডিসকাশনটা কিভাবে করব সেটা নিয়ে হচ্ছে আমি একটা প্রথম দিকে একটা ধারণা দিই। আমি চেয়েছিলাম হচ্ছে ওয়েল হাল্লাক যেসব আর্গুমেন্ট গুলি তুলে ধরেছেন সেই আর্গুমেন্ট গুলি হচ্ছে তুলে ধরতে। বাট ওয়েল হাল্লাকের বই যখন আমি নোট করা শুরু করছি দেখছি হচ্ছে তার আর্গুমেন্ট এত পরিমাণ ডিপ যে এগুলি নিয়ে হচ্ছে বলা যায় কি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদা একটা পাঠচক্র করা যায় বা ডিসকাশন করা যায়। এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তিনি হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে বিভিন্ন অন্যান্য স্কলার্স যারা আছে মুসলিম এবং অমুসলিম, যেমন অমুসলিমদের ভিতর তিনি হচ্ছে মিশেল ফুকোর আলোচনা এনেছেন এবং আরো অনেকে আলোচনা আছেন এবং প্রত্যেকের আলোচনা নিয়ে দেখা যাইতেছে কি মাল্টিপল পাঠচক্র, দুইটা বা তিনটা পাঠচক্র করা যায়। তো তার যদি আমি আর্গুমেন্ট গুলোকে ডিরেক্ট আনতে যাই তাহলে এটা বিশাল বড় একটা আলোচনা হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আমি তার যেসব আইডিয়া গুলি আছে সেগুলিকে খুবই বলা যায় কি ডাইলিউট ফর্মে খুবই সিম্পল ভাবে হচ্ছে এই আলোচনা আনার চেষ্টা করেছি। তো প্রথমত আমরা হচ্ছে তার আলোচনা বাদে আমি লেখককে তার হচ্ছে একটা পরিচয় নিয়ে আলোচনা করব। এই তার বইয়ে কি কি ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেসব আলোচনায় আমি রাখবো। এবং হচ্ছে তার যেসব যুক্তি দিয়েছেন, যুক্তি এবং আলোচনা আছে সেগুলি কিরকম হচ্ছে, এগুলির কতটা শক্তিশালী, এগুলি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা লেখক নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা এটা হচ্ছে মূলত আমার আলোচনা বিষয় না, এটা হচ্ছে আমরা সবাই মিলে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ ধরে আলোচনা করছি সেগুলোর ভিতর দিয়ে কি কি সমস্যা তৈরি হতে পারে এবং অন্যান্য যারা ইসলামিক চিন্তকরা আছে তারা এগুলি নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতেছে, আমরা কিভাবে চিন্তা করতে ভাবনা করতে পারি এবং আমরা হচ্ছে সর্বশেষে একটা কনক্লুশন হচ্ছে পৌঁছাতে চাই। আমার কথা কি শোনা যাচ্ছে সবকিছু ঠিকভাবে? হ্যাঁ, হ্যাঁ, একটু ঠিক জানাবেন। আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। তো প্রথমত হচ্ছে আমরা লেখক সম্পর্কে হচ্ছে হালকা কথা বলি। তো লেখক হচ্ছে আমরা নাম তো জানি ওয়েল হাল্লাক, উনি হচ্ছে একজন আমেরিকান ফিলিস্তিনি আমেরিকান স্কলার, মানে ওনার হচ্ছে ফিলিস্তিনি আহ, জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে আমেরিকাতে চলে যান এবং ওনার বংশ হচ্ছে ফিলিস্তিনি। উনি হচ্ছে প্রথমত আগে ছিল হচ্ছে যেটা হচ্ছে কানাডার ম্যাগিল ইউনিভার্সিটি ছিল ওই জায়গায় প্রফেসর ছিল। এখন বর্তমানে তিনি হচ্ছেন কলম্বিয়া ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আইভি লীগ, যা যদি শুনে থাকেন আইভি লীগের একটা সম্ভবত কলম্বিয়া ইউনিভার্সিটি। তো কলম্বিয়া ইউনিভার্সিটির আইনের প্রফেসর হিসেবে তিনি এখন আছেন। তিনি হচ্ছেন ইসলামিক ল, ইসলামিক পলিটিক্স, লিগ্যাল থিওরি, পলিটিক্যাল থিওরি এইসব নিয়ে হচ্ছে আলোচনা করেন। এর পাশাপাশি লেখালেখি করেন, ওনার অনেকগুলি রিসার্চ হ্যাঁ, পেপার আছে। আহ, এর পাশাপাশি উনি অনেকগুলি অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবং আমরা হয়তো অনেকে হচ্ছে দ্য 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম নামক একটা যে প্রতিবেদন আছে বা বই আছে এটা সম্পর্কে শুনেছি যে পৃথিবীর সবচেয়ে 500 জন ইনফ্লুয়েন্সিয়াল বা জনপ্রিয় বা বলা যায় কি প্রভাবশালী মুসলিম। তো এরকম একটা খবর সম্পর্কে হয়তো আমরা শুনেছি। এর ভিতরে হচ্ছে অনেককেই তারিক ওই যে তাকি উসমানি, তারপর হচ্ছে বিন্দা সহ অনেককে তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে 500 জন ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমের ভিতর ওনাকে হচ্ছে জায়গা দেওয়া হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখবেন যে টপ 500 ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমদের ভিতর ওয়েল হাল্লাক কিন্তু আছেন। এর পাশাপাশি তিনি হচ্ছে ইরানের গভর্নমেন্টের কাছ থেকে হচ্ছে তিনি বেস্ট একটা তার একটা বই সম্পর্কে বেস্ট বুক প্রাইজ 2007 সালে হচ্ছেন পান। এর পাশাপাশি তার্কিস একাডেমি থেকে হচ্ছে তিনি তুবা প্রাইজ পান 2021 সালে। এবং কিং ফয়সাল প্রাইজ ইসলামিক স্টাডি ল এর উপর তিনি হচ্ছে 2024 সালে হচ্ছে কিং ফয়সাল প্রাইজ পান। এবং এটা নিয়ে হচ্ছে তার হচ্ছে বইয়ের যে থিসিস আছে এটা নিয়ে তিনি প্রেজেন্টেশন দেন। যারা হচ্ছে আরবি জানেন তারা চাইলে হচ্ছে এই জিনিসটা খুব শুনতে পারেন। আমি নিজে আহ, শুনতে পারি নাই, বাট যারা শুনেছে তাদের কাছ থেকে শুনেছি খুবই তিনি ডিটেলড এর নিয়ে আলোচনা করেছে। তো লেখক সম্পর্কে আশা করি যে আমরা ছোটখাটো একটা
ডিসকাশন করছি। তো এইটুকু হলেই হবে। তো এখন হচ্ছে আমরা মূলত যে তার যে মূল আলোচনাটা আছে সেটা ভিতর যেতে যাচ্ছি। তার যে মূল আলোচনাটা আছে এটা হচ্ছে, আমি দুইটা লাইনে সামারাইজ করতে চাই। একটা, ইসলামিক রাষ্ট্র অসম্ভব, কিন্তু মুসলিমরা 1200 বছর ধরে শাসন করেছে। এখন খেয়াল করুন, এই জিনিসটা কিন্তু একটা বলা যায় কি, মানে ভুল মনে হতে পারে বা সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টরি মনে হতে পারে যে ইসলামিক রাষ্ট্র অসম্ভব। তার মানে কি, একটা লেখক বলতেছে ইসলামিক রাষ্ট্র অসম্ভব, তার মানে তিনি হচ্ছে ইসলামের বিপক্ষে লিখতেছেন, রাইট? এরকমই তো আমাদের এই স্টেটমেন্টটা শুনে মনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি বলতেছেন যে মুসলিমরা 1200 বছর ধরে শাসন করেছে। তাহলে লেখক আসলে কি বোঝাতে চাচ্ছে? এবং এই নিয়ে হচ্ছে তার পুরো বইটা নিয়ে আলোচনা। তো আলোচনার শুরুতেই আমি লেখক যেহেতু আমরা প্রথম তার হচ্ছে টাইটেলটা পড়লাম যে মুসলিম রাষ্ট্র অসম্ভব, তারপরও তারা 1200 বছর শাসন করেছে, তাহলে আমাদের মনে দুইটা প্রশ্ন জাগতে পারে, এটা মতো লেখকই দিয়েছে। এবং একটা প্রশ্ন নিয়ে মূলত আমরা এখন আলোচনা করবো, একটা প্রশ্ন লেখক আমাদের জন্য ছেড়ে দিয়েছে। যে প্রশ্নটা নিয়ে আমাদের আলোচনা, আজকের আলোচনা, সেটা হচ্ছে, তাহলে মুসলিমরা আসলে এত বছর ধরে কি শাসন করেছে বা কোন ধরনের শাসন ব্যবস্থার উপর ছিল, যদি মুসলিমদের কোনো রাষ্ট্রই না থাকে? এইটা হচ্ছে আমাদের লেখকের মূল যে আলোচনার সেটার টপিক। এর পাশাপাশি তিনি একটা প্রশ্ন আমাদের জন্য ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে, তাহলে এখন মুসলিমরা আসলে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বা কোন ধরনের শাসন চায়? তো এটা হচ্ছে আমরা পরবর্তী যে প্রথম আর্গুমেন্টটা যদি বুঝি তাহলে হচ্ছে পরবর্তী আর্গুমেন্টটা আসলে বুঝতে পারবো। তো প্রথম আর্গুমেন্টের দিকে আমরা যাই। প্রথম আর্গুমেন্টের দিকে, যে লেখক যে বলেছে যে ইসলামিক রাষ্ট্র অসম্ভব, এই রাষ্ট্র অসম্ভব বলার তার কিছু কারণ রয়েছে। তো রাষ্ট্র বা একটা স্টেট, লেখক বলতে চাচ্ছেন যে স্টেট বা রাষ্ট্রের ধারণা মূলত হচ্ছে ইসলামিক কোনো ধারণা না। রাষ্ট্র বা স্টেটের ধারণা মূলত একটা ওয়েস্টার্ন ধারণা। এবং এই ধারণা তিনি বুঝাতে চেয়ে, তিনি হচ্ছে কার্ল স্মিথ হচ্ছে একজন ফিলোসোফার, ওনার একটা ধারণা আছে প্যারাডাইম বা সেন্ট্রাল ডোমেইন, এই ধারণার উপর হচ্ছে তিনি বেস করেছেন। এটা কি জিনিস, যে তিনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থা বা সভ্যতার প্যারাডাইম থাকে বা সেন্ট্রাল ডোমেইন থাকে। এই সেন্ট্রাল ডোমেইনটার উপর ভিত্তি করে বাকি যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে তৈরি হয় বা নির্মাণ হয়। যেমন ইসলামিক যেসব প্যারাডাইম আছে, এটা হচ্ছে সেন্ট্রাল ডোমেইন হচ্ছে কি, আমাদের যে কোরআন সুন্নাহ কিংবা হচ্ছে শারিয়া কিংবা আকীদা, এগুলির উপর ভিত্তি করে যা কিছু রয়েছে, আমাদের ইনহেরিটেন্স ল যা আছে বা কিংবা নৈতিকতা রয়েছে, কিংবা আমাদের যে বিভিন্ন ধরনের কাস্টমস রয়েছে, কাস্টমস বলতে হচ্ছে আমরা যেভাবে খাবার খাই কিংবা ঘুমাই, কিংবা আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হলে যেভাবে সাক্ষাৎ করি, যা কিছু রয়েছে প্রত্যেকটা কিসের উপর দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা দাঁড়িয়ে আছে ইসলামিক প্যারাডাইম বা ইসলামিক সেন্ট্রাল ডোমেইন, যেটা হচ্ছে কিছু জিনিসের সমষ্টি থেকে উঠে আসছে, বা সেন্ট্রাল ডোমেইন, এটার উপর হচ্ছে সবকিছু দাঁড়িয়ে আছে। তো এমনই ইসলামের যেমন একটা ডোমেইন আছে বা প্যারাডাইম আছে বা সেন্ট্রাল ডোমেইন ইয়ে আছে, এরকম ওয়েস্টার্নের একটা ডোমেইন আছে। তো ইসলামিক প্যারাডাইমটা কেমন বা কিসের থেকে আসে তিনি ব্যাখ্যা করছেন। ইসলামিক যে প্যারাডাইমটা আছে এটা দাঁড়িয়ে হচ্ছে শারিয়ার উপর। তারপর যে আমাদের যেসব আলেমরা রয়েছে, হানাফি আলেম রয়েছে, শাফি আলেম রয়েছে, মালিকি আলেম রয়েছে, হাম্বলি আলেম রয়েছে, সালাফি আছে, এবং অন্যান্য আরো অনেক মাযহাব ছিল, জাহরি মাযহাব ছিল। তারপর আরো কিছু মাযহাব রয়েছে যেগুলো হচ্ছে বলা যায় বিলুপ্ত হয়ে যায়। যত ধরনের আলেম রয়েছে, এই সবার আলেমের যে একটা মানে বলা যায় কি কিউমুলেটিভ আন্ডারস্ট্যান্ডিং বা সামষ্টিক যে একটা বুঝ রয়েছে, এই বুঝের উপর হচ্ছে ইসলামিক প্যারাডাইমটা দাঁড়িয়ে আছে। এর পাশাপাশি আরবি ভাষার উপর হচ্ছে ইসলামিক প্যারাডাইম দাঁড়িয়ে রয়েছে। যেমন আরবি ভাষার যে একটা বলা যায় ভাষার তো বিভিন্ন ধরনের ইয়া থাকে, যে একটা ভাষা এক এক রকম হয়। বাংলা ভাষা দিয়ে আমরা অনেক কিছু বোঝাতে পারি যেটা দিয়ে হচ্ছে ইংলিশ ভাষা দিয়ে বোঝাতে পারি না। এবং এটার হচ্ছে খুব মানে বলা যায় কি কমন দুইটা এক্সাম্পল হচ্ছে, বাংলা ভাষার যে অভিমান, এটার আসলে কোনো ইংলিশ আহ শব্দ নেই যে ইংলিশ দিয়ে আপনি অভিমান বোঝাতে পারবেন। আবার ইংলিশে একটা শব্দ আছে নস্টালজিয়া, হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। এই নস্টালজিয়ার বাংলা কোনো শব্দ নেই। হয়তো নস্টালজিয়া যখন কোনো কিছুর সাথে সম্পর্কিত হয়, যেমন বৃষ্টির সাথে যদি সম্পর্কিত হয় সেটাকে আমরা বৃষ্টি বিলাস বলি, বাট নস্টালজিয়ার মূল কিন্তু কোনো বাংলা শব্দ নেই। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও আমাদের যে ইসলামিক প্যারাডাইমটাকে ব্যাখ্যা করতে কিংবা দাঁড় করাতে সাহায্য করেছে। এর পাশাপাশি মুসলিমদের যে আকীদা আছে,
এই আকীদা হোক, সেটা সালাফি আকীদা হোক, আশারি আকীদা হোক, বা মাতুরিদি আকীদা হোক, তিনটা আকীদায় কিন্তু একটা বেস আছে। এই বেসটার উপর হচ্ছে বাকি যেসব সারিয়া আছে সবকিছু দাঁড়িয়ে আছে। এর পাশাপাশি উসুলে ফিক আছে। আবার হচ্ছে উরফ, যেটার কথা বলছে, কাস্টমস। যেমন উরফ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে চিংড়ি মাছ কি হালাল কিনা, এটা নিয়ে হচ্ছে আলোচনা, যে চিংড়ি মাছ কি মাছ নাকি পোকা। এটা নিয়ে যারা ফিক নিয়ে হচ্ছে আলোচনা জানা শোনা, তারা হচ্ছে খুব ভালোভাবে বুঝবে। এই যে জিনিসগুলো আছে, এগুলি সবগুলি সামষ্টিক ভাবে দাঁড়িয়ে, এগুলির উপর সবগুলির উপর দাঁড়িয়ে আছে হচ্ছে কি আমাদের ইসলামিক প্যারাডাইম। এবং এই ইসলামিক প্যারাডাইমের উপর থেকে যা কিছু আছে, শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, সবকিছু হচ্ছে এখান থেকে আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আমরা যদি ওয়েস্টার্ন প্যারাডাইমের কথা চিন্তা করি, ওয়েস্টার্ন প্যারাডাইমে কি কি আছে? ওয়েস্টার্ন প্যারাডাইমে শরিয়া নেই, শরিয়ার জায়গায় কি আছে? রেশনালিটি আছে, যৌক্তিকতা আছে। এর পাশাপাশি আমাদের যেমন স্কলারসদের একটা কিউমুলেটিভ আন্ডারস্ট্যান্ডিং আছে, স্কলারসদের বোঝাপড়া আছে। স্কলারসদের দেখা যাচ্ছে কি যে একটা বিষয় হইতেছে, এর পরে আরেকটা জিনিস হইতেছে, এর বিপরীতে আরেকটা জিনিস হচ্ছে, এর পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে। একটা ঝগড়া আছে না, যে স্কলারসদের ভিতর যে বলা যায় কি ইখতিলাফি ঝগড়া। তো ইখতিলাফি ঝগড়াও কিন্তু এক ধরনের ভালো জিনিস ইসলামিক প্যারাডাইমে, যেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের যুক্তিকে মানে শক্তিশালী করে। একজন একটা যুক্তি দিচ্ছে, আরেকজন যুক্তিটাকে ভেঙে আরেকটা যুক্তি দিচ্ছে, আরেকজন এই যুক্তিটাকে ভেঙে আরো শক্তিশালী একটা যুক্তি দিচ্ছে। তো ওয়েস্টার্ন প্যারাডাইমও রেনেসা এরকম একটা পিরিয়ড। রেনেসার সময় এক এক ধরনের ওয়েস্টার্ন শিল্প তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলো থেকে আপনি তাকাতে পারেন, লিওনার্দো দা ভিঞ্চির দিকে তাকাতে পারেন, যে মোনালিসা ড্র করছে। তো তাদের ভিতর মোরালিটি, তারপর হচ্ছে অ্যাস্থেটিক্স, কোন জিনিস ভালো, কোন জিনিস নৈতিক, এগুলির একটা বোঝাপড়া তৈরি হইতেছিল। এবং এই বোঝাপড়ার ভিতর যারা যখন আরো মানে ফিলসফি যখন আরো শক্ত হয়, রুসো আসছে, ইমানুয়েল কান্ট আসছে, তখন হচ্ছে একটা পর্যায়ে কি হয়, এনলাইটমেন্ট পিরিয়ড হয়। এবং এইগুলির উপর দাঁড়িয়েছিল কি আমাদের ওয়েস্টার্ন প্যারাডাইম। তো তারপর আরো কিছু জিনিসপত্র রয়েছে, যেমন প্রোটেস্ট্যান্ট রিফরমেশন রয়েছে, মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম যেটা ছিল সেটা কিন্তু ওয়েস্টের থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যায়। তো এই যে ধর্মের আর রাষ্ট্রের আলাদা হয়ে যাওয়া, এগুলি কিন্তু সব ওয়েস্টার্ন প্যারাডাইমের ভিতর রয়েছে। তারপর হচ্ছে মুসলিম সময়ে মসজিদ দ্বারা কখনো অত্যাচার হয় নাই, আলেমরা কখনো অত্যাচার করে নাই, শাসকরা অত্যাচার করছে, শাসকরা করের জন্য মানুষ মারছে, শাসকরা আইনের অপব্যবহার করছে, কিন্তু আলেমরা কখনো অপব্যবহার করে নাই। কিন্তু ওয়েস্টার্ন প্যারাডাইমে বা ইউরোপে কিন্তু আপনার এই যে চার্চ কিন্তু অত্যাচার করছে, চার্চ কিন্তু মানুষ হত্যা করছে। তো এই যে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু আলেমদের প্রতি বা ধর্মীয় স্কলার্স বা ধর্মের প্রতি দুইটা ভিন্ন আহ মানে পার্সপেক্টিভ জেনারেট করছে বা পার্সপেক্টিভ তৈরি করছে। মুসলিম প্যারাডাইমে ইসলামিক স্কলারসদের প্রতি একটা পজিটিভ আউটলুক বা পজিটিভ ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করছে, কিন্তু ওয়েস্টার্ন প্যারাডাইমে আলেম বা ধর্মের প্রতি একটা নেতিবাচক আহ নেতিবাচক পার্সপেক্টিভ তৈরি করছে। এর পাশাপাশি গ্রেকো রোমান বা হচ্ছে গ্রিক বা রোমান সিভিলাইজেশনে কিছু অ্যাস্থেটিক্স বা ধারণার প্রতিও ছিল হচ্ছে তাদের খুবই বলা যায় কি ফ্যাসিনেশন ছিল বা আগ্রহ ছিল। যেমন গ্রেকো রোমানের যদি আমরা মূর্তিগুলির দিকে তাকাই, আপনারা চাইলে গ্রেকো রোমান ভাস্কর্য সার্চ দিতে পারে, দেখবেন যে তাদের মূর্তিগুলি হচ্ছে কিছুটা পুরোপুরি নগ্ন। তাদের যেসব দেবতার মূর্তি রয়েছে, হিন্দুদের মূর্তি দিকেও হয়তো আপনি দেখবেন যে কালীর যেসব মূর্তি রয়েছে পুরোপুরি নগ্ন। এগুলি আমাদের ওয়েস্টার্ন বিভিন্ন ধরনের মোরালিটি ঠিক করতে ইয়া করছে, মানে সাহায্য করছে। যেমন আমরা যদি এখন দেখি, তারা প্রোগ্রেস বলতে কি বোঝে, তারা প্রোগ্রেস বলতে কিন্তু নগ্নতা বোঝে। এই নগ্নতা কিন্তু ইউরোপে ছিল না, এই নগ্নতা ইউরোপের খ্রিস্টীয় সমাজে ছিল না। তাহলে কোথায় ছিল? এই নগ্নতা ছিল গ্রেকো রোমান সিভিলাইজেশনে। গ্রিক আর রোমানরা মনে করতো নগ্নতা হচ্ছে পবিত্র বা নগ্নতা তো ভালো। তো তারা হচ্ছে এই যে মোরালিটি বা এই হচ্ছে নৈতিকতা, এটা তারা ইউরোপীয় খ্রিস্টানদের থেকে নেয় নাই। এই নৈতিকতা তারা গ্রিকো রোমানদের থেকে নিছে। তো তিনি হচ্ছে প্রথমত ইসলামিক প্যারাডাইম আর হচ্ছে ওয়েস্টার্ন প্যারাডাইম নিয়ে দুইটাকে আলাদা করছেন। তো এই দুইটা প্যারাডাইম সম্পর্কে কি আমরা সবাই বুঝছি? কারণ পরবর্তী আলোচনা কিন্তু এই প্যারাডাইম গুলির উপর ভিত্তি করে হচ্ছে আলোচনাগুলি তৈরি হবে। একটু জানাবেন। মানে প্যারাডাইম বলতে তো বোঝানো হচ্ছে মৌলিক বিশ্বাস, না জীবন সম্পর্কে যে একটা মৌলিক দৃষ্টিভঙ্গি, তা না? জি, দৃষ্টিভঙ্গি। এর পাশাপাশি ধরেন আমাদের দৃষ্টিভঙ্গি তো একজনের থেকে আরেকজনেরটা কিছুটা ভিন্ন হইতে পারে। এটা মূলত যা আছে সমগ্র ইসলামিক স্কলারদের একত্রিত দৃষ্টিভঙ্গি আছে। লাইক একজন আশারি স্কলার কিন্তু আশারি স্কলার থেকে কিছুটা ভিন্ন হবে, বা সুফি আর সালাফি, কিন্তু দুইজনে কিন্তু একটা কমন জায়গা আছে। তো এই কমন জায়গাটাকে তিনি বলতেছে ইসলামিক প্যারাডাইম।
কিন্তু মূল তো হচ্ছে মানে আল্লাহর প্রতি আনুগত্য। আমাদের তো হচ্ছে এটা মানে আল্লাহর প্রতি আনুগত্য করা, আর তাদের তো হচ্ছে মানে আল্লাহ থেকে বিচ্যুত হওয়া। জি জি জি। এর পাশাপাশি হচ্ছে ওই যে যে আমাদের যে ইয়া আছে, উরফ আছে, দেখা যাচ্ছে যে আরবে অনেকেই হচ্ছে কিছুটা হচ্ছে পদ যে ইয়া ছিল, হায়াত কিছু ছিল, তারপর হচ্ছে কি বলা যায়, আহ গায়রত, এইসব বিষয়গুলো ছিল। কিন্তু তারা কিন্তু এইসব জিনিসগুলো গ্রিকো সিভিলাইজেশনে ছিল না। তো এগুলিও কিন্তু এর ভিতর হচ্ছে অন্তর্ভুক্ত করছেন তিনি। হুম, তো আমরা পরবর্তীতে যেতে পারি আশা করি। ঠিক আছে। এখন হচ্ছে তার হচ্ছে মূল আলোচনা, যে তিনি যে বলতেছেন ইসলামিক স্টেট ইম্পসিবল, তিনি এখন বলতে চাচ্ছেন যে আচ্ছা, এই যে রাষ্ট্র, রাষ্ট্র ধারণার ইয়া কি, ইতিহাস কি, রাষ্ট্র ধারণাটা কোন জায়গা থেকে আসছে। তো ওয়েল হালাক যে জিনিসটা বলতে চাচ্ছেন, রাষ্ট্র মূলত কোনো সার্বজনীন বিষয় না। রাষ্ট্র হচ্ছে ইউরোপের একটা ইউরোপ থেকে জন্ম নেওয়া একটা ধারণা। এবং তিনি এখন রাষ্ট্রের কি জন্য তিনি ইউরোপ থেকে জন্ম নেওয়া ধারণা, এটা তিনি ব্যাখ্যা করতেছেন। এখন এই জিনিসটা যখন আমরা প্রথমে শুনি, আমাদের মনে হতে পারে তিনি তো ভুল করতেছেন। আমরা তো জানি মদিনা একটা রাষ্ট্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন মদিনা রাষ্ট্র ছিল, কুরাইশদের একটা রাষ্ট্র ছিল। এর পাশাপাশি তারপর হচ্ছে ওই সময়কার গ্রিক যে হিরাক্লিয়াস, তারপর হচ্ছে পার্সিয়ান রাষ্ট্র ছিল। তাহলে উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? মূলত আগেরকার যেসব মানে শাসন ব্যবস্থা ছিল, ওইসব শাসন ব্যবস্থা এই ধারণাটা ছিল যে রাজার যে ক্ষমতা আছে, এই ক্ষমতাটা আসতো কার কাছ থেকে? এই ক্ষমতা সবসময় আল্লাহর কাছ থেকে আসতো। এখন গ্রিক বা রোমান যেসব বা বাইজেন্টাইন এম্পায়ার কি মনে করতো, এই ক্ষমতা মূলত জেসাস বা আল্লাহর যে ট্রিনিটি তারা বিশ্বাস করতো, তিনজন খোদা বা তিনজন আল্লাহ। তারা মূলত তিনজন আল্লাহ বা আল্লাহ মূলত তাদের রাজাকে দিয়ে দিতেছে। পার্সিয়ানরা মনে করতো কি, তাদের যাদেরকে আল্লাহ মনে করতো বা দেবতা মনে করতো, ওই দেবতা কি করতেছে, যে তাদের যে রাজা, তাকে সে ক্ষমতাটা দিতেছে। ইভেন ফেরাউনও, ফেরাউন যখন ফেরাউন তো একমাত্র হচ্ছে নিজেকে আল্লাহ দাবি করছে, বাট অন্য যেসব ফেরাউনরা ছিল তারা মনে করতো কি, তারা যেসব তারা যাদেরকে আল্লাহ বা দেবতা মনে করতো, যেমন হচ্ছে আনুবিস আর এরকম ফেরাউন দেবতা রয়েছে, তারা কি করতো, তারা ক্ষমতা দিছে কাকে? ফেরাউন থেকে ক্ষমতা দিছে রাজত্ব করার। তো এই জিনিসটা তারা মনে করতো কি, যে এই যে রাজত্ব করার যে অধিকার, এই অধিকারটা আসতো সবসময় সৃষ্টিকর্তা থেকে বা আল্লাহ থেকে। এবং এখন এই সৃষ্টিকর্তা বা আল্লাহ বলতে তারা যেটাই বুঝো, এটা তারা জেসাসকে মনে করতে পারে, এটা তারা আগুনকে মনে করতে পারে, এটা তারা সূর্যকে মনে করতে পারে, যাকেই মনে করুক, তারা মনে করতো কি এই ক্ষমতাটা মূলত আসতো আল্লাহ থেকে। আমাদের যখন এই যে এনলাইটমেন্ট পিরিয়ডটা গেছে বা 1700 সময়কে যে শিল্প বিপ্লবের আগে যে আলোকায়ন যেটাকে বলে, আলোকায়নের পরবর্তীতে ইউরোপে কি বিশ্বাস করা শুরু করে, যে সোভরেন্টি মূলত কোনো খোদার নাই, সোভরেন্টি কোনো আল্লাহর নাই, সোভরেন্টি কার? রাষ্ট্রের নিজস্ব ক্ষমতা আছে। একটা রাষ্ট্রের নিজস্ব ক্ষমতা আছে রাজত্ব করার। এই ক্ষমতা কারো দেওয়া লাগেনি। এই রাষ্ট্র মূলত কি করে? রাষ্ট্র এই ক্ষমতা কাকে কাকে দেয়? রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান আছে তাকে এই ক্ষমতাটা দেয়। এখন আর আল্লাহ ক্ষমতাটা দেয় না, রাষ্ট্র ক্ষমতা দেয় রাষ্ট্রপ্রধানকে। তো এখন কিন্তু দেখেন, সোভরেন্টি বা এটা সার্বভৌমত্বের যে ধারণাটা আছে, তারা এখন যে ইউরোপ, এই সার্বভৌমত্বের ধারণা তারা আল্লাহর জায়গায় রাষ্ট্রকে দিতেছে। এর পাশাপাশি হাল্লাক আরো কিছু জিনিসপত্র তুলে নিয়ে আসছেন, যেমন লেজিসলেটিভ মনোপলি। আগে যে রাজাই থাকুক না কেন, লেজিসলেটিভ মনোপলি খুব একটা ছিল না। লেজিসলেটিভ মনোপলি বলতে ধরেন আহ মনে করেন যে শাসন কার্যে এক 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 নায়কতন্ত্র বা একক ক্ষমতার অধিকারী। যেমন আগে যেসব খ্রিস্টীয় ধর্ম ছিল, সেখানে রাজার পাশাপাশি ছিল কি যাজক শ্রেণীর একটা ক্ষমতা ছিল। শেখ হাসিনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, শেখ হাসিনা পাশাপাশি কি ছিল বলা যায়, যে তাদের বিশাল বড় একটা আমলাতন্ত্র ছিল। শেখ হাসিনা যা চায় তা চাইলেই করে ফেলতে পারে না। আমাদের ছাত্রলীগের কিংবা জনগণের কিছু একটা বলা যায় কি 95% হলে একটা কম বেশি একটা ইয়া ছিল, যে যা চাই আমি ক্ষমতা করে দিতে পারি না। আমি চাইলে এখন আজকে মুজিবের আল্লাহ বানিয়ে দিতে পারতেছি না, কারণ যদি আজকে আল্লাহ বানাতে জনগণ একটা পর্যায়ে বিদ্রোহ করবে। তো এরকম একটা উনি একটা পার্সেন্টেজে ক্ষমতার একটা ডিস্ট্রিবিউশন ছিল আগে, বা এখনো বলা যায় কিছু কিছু জায়গায় আছে। এর পাশাপাশি আগে যদি দেখেন, যে পার্সিয়ান সাম্রাজ্য, সেনাপতির একটা ক্ষমতা আছে, যাজক শ্রেণীর একটা ক্ষমতা আছে,
রাষ্ট্রপ্রধানের একটা ক্ষমতা আছে। রাষ্ট্রপ্রধান কিন্তু সবসময় যে আইন বানায় না, সে কি করে, হয়তো যাজক শ্রেণীর সাথে বা আলেমদের সাথে যে পরামর্শ দিন করে, অথবা কি করে, সেনাপতির সাথে যে পরামর্শ করে, দেন একটা পরবর্তীতে যে আইন প্রণয়ন করে। লেজিসলেটিভ মনোপলি কি করছে, রাষ্ট্র কি ইয়া করছে কি, যে এখন থেকে যাই ক্ষমতা হবে না কি জন্য, রাষ্ট্র হচ্ছে ক্ষমতা আরোপ করবে, এবং রাষ্ট্র ক্ষমতা আরোপ করার যে কোনো পরিমাণ ইয়া রাখে। যেমন এটা আসলে সমস্যা কি, এটা সমস্যা হচ্ছে, ধরেন এই যে রাষ্ট্র চাইলেই আপনাকে হত্যা করার মানে পারমিশন দিয়ে দিতে পারে। রাষ্ট্র চাইলে কি করতে পারে, যে আমার এই যে সিটিজেন আছে, সিটিজেন এক্স, সিটিজেন ধরেন কি ফাহিম মোহাম্মদ বা সিটিজেন আলামী, তাকে হত্যা করার পরিপূর্ণ অধিকার কার আছে, রাষ্ট্রের আছে। কেন? সে রাষ্ট্রের সিটিজেন। এখানে কোনো প্রশ্ন করার কোনো ধরনের ইয়া নেই, বুঝছেন? আপনি চাইলে হাসিনাকে প্রশ্ন করতে পারেন যে হাসিনা কি জন্য জিনিসটা দিচ্ছে, বাট যখন রাষ্ট্র এই জিনিসটা দেয়, মানে এই আহ, আইনটা প্রয়োগ করে, তখন কিন্তু আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না। এবং হাসিনা মূলত কি কাজ করছে, সে রাষ্ট্রের ছদ্মবেশী কাজগুলি করে, এবং মূলত এটাই হয়। রাষ্ট্রপ্রধান কি করে, রাষ্ট্রের ছদ্মবেশে এসে এইসব ইয়া করে। যখন রাষ্ট্রের ছদ্মবেশটা আপনি ধরতে পারবেন, তখন কিন্তু কেউ আপনাকে প্রশ্ন করতে পারবে না। এবং এটাই মূলত তিনি হচ্ছে পরবর্তী পয়েন্ট, যে বিউরোক্রেটিক মেশিনারি। যদিও সে কি করতেছে, এতক্ষণ ধরে সমস্যাগুলি আমরা খেয়াল করি, এতক্ষণ ধরে সমস্যাগুলি কি ছিল, আমরা সকল ক্ষমতার উৎস হিসেবে রাষ্ট্রকে দিয়ে দিচ্ছি, যে রাষ্ট্র যা চাক সবকিছু করতে পারবে। রাষ্ট্র চাইলে আমি বেঁচে থাকবো, রাষ্ট্র চাইলে আমি বেঁচে থাকতে পারবো না। রাষ্ট্রের হচ্ছে সবকিছু অধিকার আছে। এখন রাষ্ট্র একটা এন্টিটি, বা রাষ্ট্র আলাদা একটা সত্তা হিসেবে যা কিছু চায় সবকিছু করবে। বাট রাষ্ট্রর তো কোনো ইয়া নেই, রুহ নেই। রাষ্ট্র তো চাইলে মানে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। তো কে সিদ্ধান্ত নেয়? সিদ্ধান্ত নেয় হচ্ছে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের আমলারা। তো পার্সেন্টেজ ওয়াইজ রাষ্ট্রের যে ক্ষমতাটা আছে, এটা ভাগ হইতে থাকে। এবং প্রত্যেকেই মূলত কি হয়, যে ছদ্মবেশ নেয় রাষ্ট্রের, এবং একটা ইয়ার পর কি হয়, যে রাষ্ট্রের যে সোভরেন্টি যেটা ছিল, আল্লাহর যে অধিকারটা ছিল, এই আল্লাহর অধিকারটা পার্সেন্টেজ ওয়াইজে বিউরোক্রেট, যারা বিউরোক্রেটিক বা আমলারা আছে, তারা নিতে শুরু করে। এখন এদিকে কি হইতেছে, হয়তো হাসিনা নিতেছে কি আল্লাহর 90% অধিকার, বাকি 10% অধিকার কারা নিতেছে, বাকি তার যে আমলারা আছে, তোফায়েল আহমেদ নিতেছে, তারপর হচ্ছে বাকি যেসব লোকজন আছে তারা নিতেছে। তো এই এই জিনিসটা সে হচ্ছে বোঝাতে চাচ্ছে, যে বিউরোক্রেটিক মেশিনারিজ এর মাধ্যমে রাষ্ট্র তো জালিম হইছে, রাষ্ট্র তো স্বৈরাচার হইছে। রাষ্ট্র স্বৈরাচার হওয়ার পাশাপাশি একজন আমলা, একজন রাষ্ট্রনায়ক, সে রাষ্ট্রের ছদ্মবেশটা নেয়, এবং ছদ্মবেশ নেওয়ার পাশাপাশি কি হয়, সেও স্বৈরাচার তৈরি হয়, সেও নিজেকে আল্লাহর আসনে নিয়ে যায়। তো এটা হচ্ছে তিনি বলতে চাইতেছে বিউরোক্রেটিক মেশিনারিজ এর মাধ্যমে। এর পাশাপাশি এবং সর্বশেষ তিনি বলতে চাচ্ছে, আচ্ছা রাষ্ট্র স্বৈরাচার হলো, রাষ্ট্র আল্লাহর যে জায়গাটা আছে, আসন দিছে, তিনি নিয়ে নিছে। রাষ্ট্র তার ক্ষমতার যে মনোপলি যেটা আছে, যে ক্ষমতা একমাত্র তার, এই জিনিসটা সে নিয়ে নিছে। এর পাশাপাশি মানুষ রাষ্ট্রের জায়গা নিয়ে আল্লাহর জায়গা দখল করছে। এখন কি হইতেছে, এই যে যে মানুষগুলি আছে, তারা রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করে, আপনি কি জান, মানে এটা আসলে কি 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 আচ্ছা, এটাকে আমরা আরেকটু সিম্পল ভাবে বলি। আমাদের মূলত গণতন্ত্র আসলে কি হওয়ার কথা ছিল, মানুষ যে জিনিসটা চায়, সেই জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে বাস্তবায়ন হবে। মানুষ যদি একটা আইন এক্স চায়, ধরেন কি কিসের আইন চাই, ধরেন নামাজ বাধ্যতামূলক মূলক করার আইন চাইতেছে, তাহলে রাষ্ট্র কি করা উচিত ছিল, নামাজকে বাধ্যতামূলক করা। তাহলে এখন মনে হতে পারে, আচ্ছা জনগণ ঠিক হইলেই তো রাষ্ট্র ঠিক হয়ে যায়, কারণ আমরা তো এখানে জনগণ শাসন করতেছে। এখানে মূলত সমস্যাটা হয়, রাষ্ট্রের যেহেতু পুরোপুরি ক্ষমতা রয়েছে, এবং যেসব লোকজন রাষ্ট্রকে কন্ট্রোল করে বা রাষ্ট্রকে চালায়, তারা তাদের যেসব ভ্যালুস আছে, তারা চাইলেই সেগুলি কি জনগণের উপর চাপিয়ে দিতে পারে, এবং চাপিয়ে দেওয়াটাই হয়। এবং এটা হয় যে রাষ্ট্র আসলে জনগণের আকাঙ্ক্ষাকে আর বাস্তবায়ন করে না, বরং রাষ্ট্র এমন জনগণ তৈরি করে, যেই জনগণ মূলত কি করে, রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে। এটাকে আরো ইয়া করি, ধরেন আমাদের আসলে কি হওয়া উচিত ছিল, আমাদের এমন একটা জনগণ তৈরি হওয়া উচিত ছিল, যারা হচ্ছে ইনসাফ চাইতো, যারা মূলত কি চাইতো, আহ যারা চাইতো কি একটা ভালো একটা রাষ্ট্র তৈরি হোক, জবাবদিহি করতে পারতো, তারপর কি করতে পারতো, ইসলাম চাইতো। কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা গেছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে একটা মুজিব, মুজিবের শিষ্যরা তো গেছে, অথবা মুজিবের যে কাল্ট ছিল তারা গেছে, শেখ হাসিনা গেছে। এখন শেখ হাসিনা যখন হচ্ছে এই যে রাষ্ট্রের ক্ষমতাতে গেছে, সে কি ধরনের জনগণ তৈরি করছে বলেন তো। এই যে যদি জুলাই গণঅভ্যুত্থান না হতো, সবাই কিন্তু মুজিবকে কি করতো,
জাতির পিতা হিসেবে গণ্য করতো, সে কি করতো, একাত্তর নিয়ে পড়ে থাকতো, সবাই কিন্তু এই ধরনের একটা রাজনীতিক একটা ইয়ে থাকতো। এই যে কালচারটাকে ডিফাইন করছে কে, কালচারটা নির্ধারণ করছে কে, সংস্কৃতি নির্ধারণ করছে কে, রাষ্ট্র নির্ধারণ করছে। এবং জনগণ কিন্তু এই সংস্কৃতিরই অংশ। জনগণ কিন্তু এখনো সংস্কৃতি থেকে বের হয়ে অন্য কিছু একটা সংস্কৃতি চাইতে পারতেছে না। জনগণ কিন্তু এখন একাত্তর থেকে বের হয়ে ইসলামিক রাষ্ট্র চাইতে পারতেছে না, এবং এটাই মূলত তিনি বুঝাতে চাচ্ছেন। তিনি বুঝাতে চাচ্ছেন যে হওয়ার কথা ছিল কি, জনগণ কি একাত্তর চায় নাকি চায় না, এটা জনগণ ঠিক করবে, রাষ্ট্র চায় পরে এটা কি ডিসাইড করবে। হয়েছে কি, রাষ্ট্র চাইতেছে কি, রাষ্ট্র কি একাত্তর চায় নাকি চায় না। রাষ্ট্র যখন একাত্তর চাইছে তখন জনগণের একাত্তর চাইতে হয়েছে। রাষ্ট্র জুলাইয়ের পরে একাত্তর চায় নাই, এখন জনগণ আর একাত্তর চাইলেও চাইতে পারবে না। কারণ কি, ইউনূস আমলে আমরা দেখছি, আমরা কিন্তু এন্টি, মানে এন্টি একাত্তর যে রেটরিকটা ছিল এটা কিন্তু খুব ভালোভাবে ছিল, এবং যারা বলা যায় কি কিছুটা মুজিবপন্থী ছিল, কিছুটা একাত্তরপন্থী ছিল, তারা কিন্তু কিছুটা কোণঠাসা বোধ করতেছিল। ঠিক আছে না? তো এরকম ছিল, রাষ্ট্র যেটা চায়, রাষ্ট্র একাত্তর চাইলে একাত্তর বাস্তবায়ন হবে, রাষ্ট্র একাত্তর না চাইলে একাত্তর বাস্তবায়ন হইতে পারবে না। এবং এইটাই মূলত ওয়েল হালাকের একটা ইয়ে, যে রাষ্ট্র জালেমের রূপ নিতেছে, রাষ্ট্র স্বৈরাচার হয়ে যাইতেছে। তো এখন তিনি যে জিনিসটা বলতেছেন যে এই যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলি ডিসকাশন করছি, এইগুলি মূলত ইসলামিক রাষ্ট্রের ভিতর কখনো ছিল না। এই যে ইসলামিক রাষ্ট্রের ভিতর সভরিনটির ধারণা কার বা সার্বভৌমত্বের ধারণা কার ছিল, সবসময় এটা আল্লাহর দিকে ছিল, আল্লাহর দিকে নিসবত করা হয়েছিল। ইসলামিক রাষ্ট্রে কখনো লেজিসলেটিভ মনোপলি ছিল না। ইসলামিক রাষ্ট্রে এটা ছিল ওনার এই বইতে সবচেয়ে বড়সড় একটা আর্গুমেন্ট, যে ইসলামিক রাষ্ট্র ছিল একটা ইনসাফের রাষ্ট্র। কেন ইনসাফের রাষ্ট্র ছিল? আচ্ছা, ইসলামিক রাষ্ট্রে কখনো কি রাজা বা শাসক বা সুলতান কি আইন ঠিক করে? না। ইসলামিক রাষ্ট্রে কখনো না। সুলতান কখনো কখনো করে, বাট নরমালি না। কোন আইন ঠিক করে? ইসলামিক রাষ্ট্রে সুলতান আইন ঠিক করে হচ্ছে আপনার আহ বলা যায় কি ট্রাফিক আইন ঠিক করতে পারে, সমুদ্রপথের ঠিক আইন ঠিক করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, এবং এটা নিয়ে আমরা হচ্ছে যখন আলোচনা করবো যে এটার পটেনশিয়াল সেটব্যাকস বা সমস্যাগুলো নিয়ে, তখন এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। বাট মূলত মৌলিক ক্ষেত্রে সুলতান কিন্তু কখনো শরিয়ার আইন ঠিক করতে পারে না। সুলতান কি করতে পারে, সুলতান হয়তো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা ইয়া করতে পারে, যে 19-20 করতে পারে বা গড়িমসি করতে পারে, কিংবা হয়তো শরিয়া পরিবর্তন করতে পারে নিজের ক্ষমতা বাঁচায় রাখতে। বাট শরিয়ার যে আন্ডারস্ট্যান্ডিং আছে এটা কিন্তু সুলতানের হাতে না। এটা কি কাদের হাতে? এটা পুরোপুরি আলেমদের হাতে, জনগণের হাতে, ওরফের হাতে। যে জিনিসটা আমরা যে দেখাইছি, এই যে প্রথম যে আলোচনা আমরা যে দেখাইছি, যে ইসলামিক শরিয়ার যে এই জিনিসগুলি কি, আরবি ভাষা, স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে আকীদা, উসুল ফিক, তারপর হচ্ছে আমাদের যে কালচার, এগুলির উপর নির্ধারণ করে। তো রাষ্ট্রপ্রধানের পুরোপুরি ক্ষমতা নাই শরিয়া কি বা ইসলামিক আইন ঠিক করার। এটার এটার উপর কাজীর হাত আছে, এটার উপর যে সাধারণ আলেম আছে, সব আলেম কিন্তু কাজী না। অনেক আলেম আছে যারা কখনো বিচারক ছিল না, এদের হাত ছিল, লয়ারদের হাত ছিল, ইভেন সাধারণ জনগণের হাত ছিল। তো এটা তিনি বুঝাইতেছেন যে শরিয়াতে কখনো লেজিসলেটিভ মনোপলি ছিল না। সভরেন্টি ছিল কার পক্ষে? আল্লাহর দিকে। লেজিসলেটিভ মনোপলি ছিল না, বরং এটা একটা ইনসাফের ইয়া ছিল, ইনসাফের ব্যবস্থা ছিল। এবং বিউরোক্রেটিক মেশিনারিও তিনি ছিল না, এটাও তিনি বুঝাতে চাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা আমরা দেখছি যে সুলতানরা জালেম হয়ে গেছেন, বাট এখানে তিনি আর্গুমেন্টটা দিচ্ছে কি, যে সে যদি সুলতানও হয়, সুলতান হলে সে শুধু রাষ্ট্রের বাস্তব মানে রাষ্ট্রের যেসব আইন বাস্তবায়ন করে এইসবের তিনি হচ্ছে তার দায়িত্ব। তিনি কখনো আইন প্রয়োগ করা বা আইন নির্ধারণ করা বা আইন তৈরি করার কোনো এইসব জায়গায় কিন্তু তিনি কখনো থাকতে পারবেন না। এসব দায়িত্ব কাদের? এসব দায়িত্ব হচ্ছে আলেমদের। এবং আলেমদের দায়িত্ব পাশাপাশিও ধরেন সেনাবাহিনীর দায়িত্ব কিন্তু রাষ্ট্রপ্রধানের পাশাপাশি সেনাপ্রধান, এইসব তিনি বিভিন্ন ধরনের এই আলোচনা করে দেখাইছেন, যে মূলত ইসলামিক যেসব আইন শাস্ত্রটা তৈরি হয়েছে এটা এখানে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনী, তারপর হচ্ছে আলেম, জনগণ, কাস্টমস বা হচ্ছে সংস্কৃতি, আরবি ভাষা থেকে শুরু করে অনেক কিছু সামষ্টিক তৈরি হয়েছে। এই যে আমলা তত্ত্বটা ছিল মুসলিমদের ভিতর এটা, এর পাশাপাশি তিনি কালচারাল হেজেমনিও যে মুসলিমদের ভিতর ছিলেন এটাও তিনি দেখাইছে, যে মুসলিমদের মূলত রাষ্ট্র জনগণের উপর চাপিয়ে দেয় না, বরং জনগণ রাষ্ট্র অনেক সময় দেখা যাইতেছে রাষ্ট্রপ্রধান হয়তো অনেক সময় খারাপ কাজও করছে। মুসলিম ইতিহাসে অনেক সুলতান মদ খেত কিংবা নাচ গান করতো, কিন্তু তাদের যে মদ গান কিংবা নাচ, এটার হালাল হওয়া কিন্তু জনগণের উপর চাপা দিতে পারে না। ঠিক আছে, সে খারাপ কাজ করছে, বাট জনগণ কি কখনো মদকে হালাল হিসেবে মেনে নিছে? না। হয়তো এই যে লয়ের যে ইমপ্লিমেন্টেশন বা এনফোর্সমেন্ট, যে মদ খেলে শাস্তি হইতে হবে, এটাও কমে গেছে, এটাও শাস্তি দিতেছে না। বাট তারপরও কি মদ খাওয়া জায়েজ হয়ে গেছে? হয় নাই। এটাই কিন্তু তিনি এখানে বুঝাইতে চাইতেছেন। আচ্ছা, এখানে আমি তাদের কিছু হচ্ছে ইয়া থেকে একটা কোট নিতেছি, হচ্ছে তার ইম্পসিবল স্টেট থেকে, যে
মডার্ন স্টেটের আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সিটিজেনশিপ হওয়া হওয়া লাগবে, যে নাগরিক হওয়া লাগবে। আচ্ছা, আমাদের যে আগে যে রাষ্ট্র ছিল এটা কি কখনো নাগরিক ব্যবস্থা ছিল? এখন নাগরিক ব্যবস্থার কিছু নিয়ে আমরা কথা বলবো। ধরেন আপনি যদি একটা নাগরিক হন, একটা নাগরিক হওয়া মানে কি, আপনার রাষ্ট্র চাইলে আপনার উপর যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবে। সে আপনাকে হত্যাও করতে পারবে, সে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা। ঠিক আছে? অন্যদিকে দেখেন, আপনি যদি সিটিজেন থাকেন, এর পাশাপাশি আপনার রাষ্ট্রের ট্যাক্স দেওয়া লাগবে। আপনি যদি আবার কি হইতেছে, আপনি যদি বাংলাদেশের সিটিজেন হন, আপনি কিন্তু অন্য দেশে যে কোনো কাজ টাজ কিছু করতে পারবেন না, অন্য দেশের পলিটিক্স করতে পারবেন না, আপনি বাংলাদেশের সিটিজেনশিপ নিয়ে সিঙ্গাপুরের পার্লামেন্টে দাঁড়াইতে পারবেন না। তো তিনি হচ্ছে এই জিনিসগুলি বুঝাইতেছেন যে সিটিজেনশিপের মাধ্যমে কি হইতেছে, আপনি একটা স্টেট বেস অ্যাফিলিয়েশন করতেছেন, যে আপনার যে পরিচয়টা আছে, এই পরিচয়টা কিসের উপর গড়ে উঠতেছে? রাষ্ট্রের ধারণার উপর। বাংলাদেশ একটা রাষ্ট্র ধারণা, এই রাষ্ট্র ধারণার উপর আপনার তৈরি হইতেছে। অন্যদিকে আমরা যদি আগে দেখি, যে প্রি মডার্ন স্টেটের গুলি দেখি, মুসলিমদের কিন্তু এরকম কোনো রাষ্ট্র বেশ ধারণা ছিল না। হয়তো সে মুসলিম ছিল, অথবা সে একটা পরিবারের সাথে ছিল, এরকম ছিল। যদি আমরা ইবনে বাতুতার কথা যদি চিন্তা করতে দেখেন, সে কিন্তু অনেক রাষ্ট্র ঘোরাফেরা করছে। সে মুসলিম রাষ্ট্র ঘোরাফেরা করছে, সে কাফেরদের রাষ্ট্র ঘোরাফেরা করছে। সে যখন মুসলিমদের রাষ্ট্র ঘোরাফেরা করছে, সে মুসলিমদের রাজনীতি করছে। সে যখন ইন্ডিয়া ছিল, সে ইন্ডিয়ার রাজনীতিতে অংশ ছিল। সে যখন মরক্কো ছিল, মরক্কোতেও তিনি কাজ টাজ করছে। এই যে সিটিজেনশিপ যেসব ধারণা করছে, এসব কিন্তু কোনো ধরনের সমস্যা তৈরি করে নাই। আচ্ছা, আমাদের 1 মিনিট আছে, আমরা কি আবার জয়েন করব? হ্যাঁ, হ্যাঁ, আবার জয়েন করতে হবে, একটু পর কেটে যাবে। আচ্ছা, 1 মিনিট আছে। তো আমরা এই প্রচলিত আলোচনা রাখি, যাতে কেটে না যায় কথা। ঠিক আছে। এই লিঙ্কে জয়েন করবো আবার? হ্যাঁ, হ্যাঁ, আবার লিঙ্ক দিতে হবে। আবার লিঙ্ক দিতে হবে? হ্যাঁ, লিঙ্ক দিবেন, আমি পারবো না দিতে, আপনি দিবেন। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি কোত্থেকে দিব? আচ্ছা।